প্রায় ৩০০ বছর আগে, যখন চীন হুনদের দ্বারা শাসিত ছিল, তারা এমন কিছু জিনিস লুকিয়ে রেখেছিল যা তখন থেকে অগণিত মানুষ আবিষ্কার করেছে। কিন্তু বিনিময়ে তারা কেবল মৃত্যু পেয়েছিল, কেউই জানতে পারেনি যে সেগুলি কি। কেউ বলে এটি সময়কে থামাতে পারে, আবার কেউ বলে এটি মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান ধন। এবং কেউ কেউ এমনকি বলে যে কেউ যদি এটির নিয়ন্ত্রণ অর্জন করে, তবে তারা অমর হয়ে যাবে। আসুন আজকের গল্পের রহস্য কি তা জেনে নেওয়া যাক। চীনের মাঝখানে একটি বিশাল পরিখা আছে, যার ভেতরে একটি ম্যাকড়া আছে। জুলিয়া এবং তার কিছু সঙ্গী এটির সন্ধানে সেখানে পৌঁছেছে। এই লোকেরা আসলে ইতিহাসবিদ যাদের কাজ মাটি থেকে এই ধরনের হারিয়ে যাওয়া জিনিসগুলি খনন করা। তারা কি আজ এই কাজে সফল হতে পারবে? তাই জুলিয়া ভেতরে গিয়ে তার বই খুলে কিছু পড়তে শুরু করল। হঠাৎ তাদের একজন সঙ্গী সেখানে থাকা বিপজ্জনক ফাঁদগুলো বুঝতে না পেরে তার শিকার হয়ে গেল। এর কারণে সে ঘটনাস্থলেই মারা গেল এবং এই জিনিসটি তাদের দুজনকেই অনেক ভয় দেখায়। কিন্তু এখন তারা যা খুঁজছিল তা তারা খুঁজে পেয়েছে, পাথরটি। যদি তারা সঠিকটি তুলে নেয়, তাহলে তাদের জন্য সামনের পথ খুলে যাবে। এটি কোথায় নিয়ে যাবে তা তখনই জানা যাবে, কিন্তু প্রথমে জুলিয়াকে সঠিক পাথরটি তুলতে হবে। সে ভুল করে, ভুলটি তুলে নেয়, যার ফলে সেখানকার জিনিসপত্র ভেঙে যায়। হঠাৎ একটি তীর জুলিয়ার স্ত্রীর বুকে বিদ্ধ হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখন কেবল জুলিয়াই অবশিষ্ট থাকে, নিজের জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করে। যে কেউ এখানে কিছু না করে আসে তাকে হত্যা করা হবে। এখানে দেয়ালে স্পষ্টভাবে লেখা আছে। আচ্ছা, জুলিয়া তার সমস্ত প্রচেষ্টা করছে, এবং এই প্রক্রিয়ায় তার লোকেরটিও সেখানে পড়ে যায়। এটি তুলতে গিয়ে একটি বিশাল পাথর তার উপর পড়ে, এবং ঠিক এভাবেই পুরো দলটি ইতিহাস হয়ে গেল। আমরা শিখব তারা সঠিক পাথরটি তুলে নেওয়ার পরে কি ঘটে। সময়ের চাকা ২০ বছর পরে ঘুরে। জায়গাটি মধ্যপ্রাচ্যে। আলী নামের একটি মেয়ে একই এলাকায় একটি রহস্যময় গুপ্তধনের সন্ধান করছে। তার চতুরতার সাথে সে এটি খুঁজে পায়, কিন্তু সে সেখান থেকে ফিরে আসে। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ ছিল না। তাকে নিঃশ্বাস ধরে খাদের ধার ধরে হাঁটতে হয়েছিল। আর এক ধাপ এগুলেই পুরো খেলা শেষ হয়ে যেত। আচ্ছা, সে খাদ পার হয়ে গেল, কিন্তু এখন সে ধারালো কাঁটাওয়ালা একটি বেলনের মুখোমুখি হল। সে অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু কিছু সৈন্য তাকে স্বাগত জানালো যারা তার কাছ থেকে সেফটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আলী তার কঠোর পরিশ্রম এত সহজে নষ্ট হতে দিতে পারল না। সে তাদের সাথে লড়াই করে, এবং সুযোগ পাওয়ার সাথে সাথে সে তা নিয়ে পালিয়ে গেল। তারপর আমরা তাকে জাতীয় শিল্প জাদুঘরে দেখতে পাই, যেখানে সে নিরাপদ রাখার জন্য সেফটি রেখে গিয়েছিল। আসলে বন্ধুরা, এটা আলীর কাজ এবং সে বছরের পর বছর ধরে এটা করে আসছে। সে এটা অনেক উপভোগ করে, কিন্তু এটা খুবই বিপজ্জনকও। কিন্তু যদি ভালোবাসা হয় তাহলে ঝুঁকি আছে। সে বাইরে বসেছিল, ঠিক তখনই ইজবাল নামে এক মহিলা তার কাছে এলেন। তিনি তাকে একটি ব্যাগ দিলেন এবং বললেন যে এটি তার জন্য। এটা জানার পর আলী যখন এটি খুললেন, তখন তাতে একটি ডায়েরি ছিল যা বেশ পুরনো ছিল, যাতে এমন কিছু লেখা ছিল যা পড়ার পর আলী চোখ থেকে জল ঝরতে শুরু করে। আসলে বন্ধুরা, তোমাদের এই ডায়েরিটা মনে আছে? যদি না থাকে, তোমাকে বলি, এটা জুলিয়ার ডায়েরি যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তার মৃত্যুর পর থেকে এটি হারিয়ে গেছে, কিন্তু আজ এটি তার বিটি, যিনি ইয়ালিও, এর হাতে। ব্যাগে একটি ফোনও ছিল। যখন এটি চালু করা হয়, তখন প্রথম কলটি আসে টম নামে একজন ব্যক্তির কাছ থেকে, যিনি একজন কোটিপতি। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই ওই ডায়েরিতে কি লেখা আছে এবং কে লিখেছে তা পড়েছ। তাই আমি তোমাকে বলতে চাই যে তোমার মায়ের কাজ আমার খুব পছন্দ হয়েছে এবং সে আমার জন্য অনেকবার কাজ করেছে, কিন্তু তার একটি কাজ অসমাপ্ত রয়ে গেছে, যা সেই বইতে লেখা আছে। কিন্তু আমি চাই তুমি সেই কাজটি সম্পন্ন করো। আমি তোমার হ্যাঁ বা না বলার জন্য অপেক্ষা করব। এই কথা বলার পর সে ফোন কেটে দিল। আলী তৎক্ষণাৎ আবার ডায়েরিটি পড়ে চীনের উল্লেখ দেখতে পায়, যেখানে একটি মাকবারা আছে, যার ভেতরে সেই জিনিসপত্র রাখা আছে। সবাই এটি খুঁজছে, কিন্তু কেউ সেখানে পৌঁছাতে পারেনি, যেমনটি আমি তোমাকে আগে বলেছি। কিন্তু আইলির জন্য এটা খুবই আনন্দের বিষয়। এখন সে তার মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করবে। সে টমকে হ্যাঁ বলে, এবং তারপর আইলি এবং তার সঙ্গীদের চীনে দেখা হয়, যেখানে তাদের যাত্রা শুরু হতে চলেছে। কিন্তু তার আগে আইলির দেখা হয়। সে টিমের সাথে দেখা করে এবং তাকে এটি দেওয়ার চিন্তা তাকে রেগে যায়। ২ বছর আগে সে এবং টিম একটি ব্যবসায়িক ভ্রমণে গিয়েছিল যা বেশ সফল হয়েছিল, কিন্তু পরে সে কালো বাজারে চড়া দামে সবকিছু বিক্রি করে দেয়।
বিষয়টি জানার পর আলী তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এবং সে ভুলটি পুনরাবৃত্তি করতে চায়নি। কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় যে তাকে শেষ সুযোগ দেওয়া উচিত, তাই আলী রাজি হয়ে যায়। বাড়িতে গিয়ে সে সবাইকে এটি সম্পর্কে বলে তারা সেখানে কিভাবে যাবে এবং সে প্রথমে কি করবে। এই সময় একজন এসে তাকে জিজ্ঞাসা করে কেন সে সার্টিফিকেট পেতে এত মরিয়া। সে উত্তর দেয় যে এতে একজন ব্যক্তির প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা রয়েছে, তাই সে যে কোনো মূল্যে এটি চায়। বিনিময়ে সে যে টাকা চেয়েছিল তা পাওয়া উচিত। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। টম তাদের বলে যে সে চাইলে সে অন্য কারো কাছ থেকে এটি কিনতে পারত। আমি ওর কাছ থেকে এটা করিয়ে নিতাম, কিন্তু এই কাজটা কেবল আলীই করতে পারে। এই ডায়েরির সাহায্যে তোমরা সবাই সেখানে যাবে। এটা আলীর মা লিখেছেন 20 বছর আগে যখন সে সেখানে গিয়েছিল, তখন সে ওই পাতাগুলিতে সবকিছু লিখে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে কখনো লোড করতে পারেনি। তবে হ্যাঁ, অন্য কেউও সেই ডায়েরিটি পড়তে পারে। সে পারে না কারণ তার কথাগুলো এমন একটি বিশেষ ভাষায় লেখা যা কেবল সে পড়তে পারে। এটা জেনে সবাই অবাক হয়ে যায়। আইলির মায়ের প্রতি সবার শ্রদ্ধা বেড়ে যায়। কথা বলার পর তারা সবাই শনির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝরাতে তাদের উপর আক্রমণ করা হয়। আমরা জানি না কে এটা করেছে। যাই হোক, ইসাবেল তার জীবন হারায় কারণ তারা সবাই সশস্ত্র ছিল এবং টিমকে তাদের সাথে নিয়ে যায়। তারা লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি কারণ তারা খুব শক্তিশালী ছিল। সকাল হলে আমরা টিমকে জিয়ান নামে একজনের সামনে বসে থাকতে দেখলাম। তারা তার লোক ছিল। সে তাকে জিজ্ঞাসা করল, তোমার দলে কি আইলি নামে কোন মেয়ে আছে? টিম প্রথমে ভাবছিল যে তারা আইলিকে কিভাবে চেনে এবং কেন তারা তার সম্পর্কে জিজ্ঞাসা করছে। অনেক চিন্তাভাবনার পর অবশেষে সে প্রত্যাখ্যান করে, কিন্তু জিয়ান তার উপর সন্দেহ করে, নিশ্চিত হয় যে সে তার দলেই আছে, তাই সে তার লোকদের তাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এখানে আলী এবং অন্যান্য বেঁচে যাওয়া ব্যক্তিরা দ্রুত দলটির সন্ধান শুরু করে। পথে কিছু বিপজ্জনক ফাঁদের মুখোমুখি হয়। জিয়ানের লোকদের ফাঁদগুলো আলী পরিষ্কার করে, যে তার লোকদের জন্য পথ পরিষ্কার করে এগিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর তারা তাদের একজন সতীর্থের হাফ প্যান্ট খুঁজে পায় এবং বুঝতে পারে যে সে এগিয়ে আছে। তারা একই পথে চলছিল, এখনও তাকে চিনতে পারেনি। এখন আলী সিদ্ধান্ত নেয় যে তাদের আলাদাভাবে অনুসন্ধান করতে হবে, অন্যথায় তারা কেবল তাদের সময় নষ্ট করবে। তার পরিকল্পনা সফল হয় কারণ কিছুক্ষণ পরে সে টিমকে দেখতে পায় যাকে তারা দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং তাকে কিছু প্রকাশ করতে বাধ্য করার চেষ্টা করছে। সে চুপচাপ এই সব দেখছিল। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং সেও তাদের হেফাজতে, অর্থাৎ তারা যাকে খুঁজছিল সে বেঁচে আছে। সে হেঁটে তাদের কাছে এলো, কিন্তু আলী এটা খুব ভালো করেই জানত যে যদি সে সেখানে থেকে যায় তাহলে সে তার জীবন এবং ধন হারাবে। তাই সে আবার তার বুদ্ধি ব্যবহার করে এবং কোনোভাবে তাদের সাথে তার আলোচনায় জড়িয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। এখন টিমও তার সাথে ছিল, কিন্তু তারা তার সাথে কিছুই করেনি। আমি জানি না আলীর সাথে তাদের কি বিশেষ শত্রুতা আছে। এই দিকে তারা দুজনেই দৌড়ে তাদের লোকদের কাছে ফিরে এসেছিল, কিন্তু এতে অনেক সময় লেগেছিল না, কারণ তারা আবারও ঘিরে ফেলা হয়েছে। এর মানে হলো তাদের মাত্র কয়েক সেকেন্ডের স্বাধীনতা ছিল। আলী আবার পালানোর চেষ্টা করছিল, কিন্তু এবার জিয়ান তাকে পুরো সত্যটা বলে দিল। তার অনুরোধে তার মা পাথরগুলো আনতে গেলেন কারণ সে তাদের রক্ষা করে এবং চায় না যে সেগুলো ভুল হাতে পড়ুক, তাহলে এই পৃথিবী তার সময় হারাবে। আর তারপরে যা ঘটতে পারে, না তোমরা পারো, না আমি তো। তোমার মা আমাদের জন্য সেই শিল্পকর্মটি খুঁজতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে কখনো আসেনি। আর আমরা চাই তুমি একবার সেখানে গিয়ে এটি নিয়ে এসো, কারণ তোমার মায়ের একটা লালিত ইচ্ছা ছিল। এখন সোনালি এই সব বিশ্বাস করতে পারছিল না এবং কি করবে বুঝতে পারছিল না। টমের কথাগুলো তাকে অস্বস্তিতে ফেলছিল এবং তার মনে হচ্ছিল যেন তাকে কোনোভাবে বাঁচাতে হবে। তাকে ওই মূল্যবান রত্নগুলো দখল করতে হয়েছিল। সে তার সঙ্গীকে কাজে লাগিয়ে পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করে যেন ইয়ালি সেই রত্ন জিয়ানের হাতে তুলে দেবে। তুমি তার হাত থেকে এটা কেড়ে নিয়ে আমাকে দাও। কিন্তু টম টিমকে পছন্দ করতে শুরু করেছিল কারণ সে তার জীবন বাঁচিয়েছিল এবং এখন সে কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই দ্বিধায় সে হাঁটতে শুরু করে। তাদের সাথে এখন ছিল জিয়ান এবং তার লোকেরা। তাদের আর কোনো চিন্তা ছিল না, কেবল সমাধিতে পৌঁছানো, যার জন্য তারা এখন দীর্ঘ যাত্রা শুরু করে। চীনা জঙ্গল পরিষ্কার করার পর ফিলিরা সমাধির প্রথম দরজায় পৌঁছেছিল, কিন্তু এটি তালাবদ্ধ ছিল। এটি খুলতে তাদের 3টি হাতল ঘুরাতে হয়েছিল। আমরা এখানে 3টি হাতল দেখতে পাই, যা সম্ভবত এই দরজাগুলির চাবি। কিন্তু আসল চাবিটি এলি সেই ডায়েরির কাছে,
যেখানে তার মা কথা লিখেছেন। এটির দিকে তাকালে সে হাতলগুলি একে একে ঘুরিয়ে দেয়, যার ফলে সেখানে রাখা সমস্ত মৃত্যুর ফাঁদ একে একে খুলে যায়। তারা বিশ্বাস করার আগেই পালিয়ে যায়। অবশেষে প্রথম দরজাটি খুলে যায়, সকলের আনন্দের জন্য। কারণ এখন তারা প্রথম পর্যায় অতিক্রম করেছে, কিন্তু খেলাটি সবেমাত্র শুরু হয়েছে। আসল ফাঁদ তাহলে ভেতরে সবচেয়ে বড় প্রশ্ন আসবে, এবং সবচেয়ে বড় প্রশ্নটি সেই ডায়েরিতে অসম্পূর্ণ এবং সেই 7টি পাথরের মধ্যে সঠিক পাথরটি যা সম্পর্কে জুলিয়াও জানত না। তাহলে এখন এই লোকেরা কি সঠিক পাথরটি তুলতে পারবে, নাকি তারাও আগের পাথরগুলির মতো মারা যাবে? আসুন আরও দেখি। মাকবারে ভেতরে যাওয়ার আগে জিয়ান তাদের সকলকে বলে যে তবেই আমরা ভেতরে যেতে পারব। ওয়ানা ম্যাকবেরের রাক্ষসরা ভাববে আমরা এখানে সেই মূল্যবান জিনিসটি চুরি করতে এসেছি। এরপর সবাই ভালো বোধ করছিল, তাই তারা এটি পড়তে শুরু করল, আর এখন তারা ভেতরে গেল। জিয়ান সেখানে দাঁড়িয়ে ভাবছিল কেন সে এমন করল। সে নিশ্চয়ই এটি পড়েছিল। বিদ্রোহীরা ভেতরে গেল, আর আলী একে একে সমস্যাগুলো সমাধান করতে লাগল, কিন্তু একটা সময় এল যখন সে অনুভব করল যে সে সবকিছু ঠিক করতে পারবে, যেন সে সবকিছু জানে। এই প্রক্রিয়ায় সে ভুল করে। বনির পায়ে একটি বিষাক্ত তীর এসে পড়ল, মুহূর্তের মধ্যে তার মৃত্যু হল। তাকে যন্ত্রণায় কাতর দেখে তারা আরও হতাশ হয়ে পড়ল। কিন্তু সবচেয়ে বেশি আহত ব্যক্তি হলেন আলী, কারণ বইটি থাকা সত্ত্বেও সে তার বন্ধুকে বাঁচাতে পারেনি, এবং তার জন্য এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে। বীজ দল তাকে সবকিছু বলে দেয়। টমের পরিকল্পনা কি? সে তোমার কাছ থেকে শিল্পকর্মটি নিতে চায়, কিন্তু আমি নিশ্চিত যে সে এখানে সেই কাজের জন্য আসেনি, বরং তার অন্য কোনো উদ্দেশ্য আছে। এবং এটি শোনার পর আলীও সতর্ক হয়ে যায়। সেখানে আমরা টমকেও দেখতে পাই যে একা সে কিছু একটা খুঁজছিল। এখানে তারা সেই কবরটি খুঁজে পায় যার উপর তারা পাথরগুলো রেখেছিল, কিন্তু আলী অন্য কিছু খুঁজে পায় যা তার হৃদয়ের খুব কাছের ছিল। এটি ছিল তার মায়ের লকেট, যা মৃত্যুর আগে তার গলা থেকে পড়ে গিয়েছিল। এটি তাকে দেওয়ার পর সে খুব খুশি, কিন্তু এখন তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু এখানে সে বুঝতে পারছে না যে পরবর্তীতে কি করবে, কারণ সেই ডায়েরিতে এটাই লেখা আছে। এর পাশাপাশি পাথরটি আছড়ানোর পর আপনি এমন কিছু পাবেন যা যোদ্ধাদের জন্য দরকারি, কিন্তু কোনটি আসল পাথর? তারা দুজনেই সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এই কথা ভাবছে যখন সে কোনো উত্তর পায় না। আলী তার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে। ঈশ্বরের নাম নিয়ে সে একটি পাথর তুলে নেয়, যা ভাগ্যক্রমে সঠিক পাথর হিসেবে প্রমাণিত হয়, কারণ এরপর সেখানে কিছুই ঘটেনি। এখন যখন সে পাথরটি তুলে নেয় তখন তার নিচে একটি সবুজ হীরা ছিল। তাকে এটি দিয়ে সে খুশি হয়, আবার হতবাকও হয়, কারণ সে জানত যে এটি এমন নয়, কারণ ডায়েরিতে লেখা ছিল যে তারা এমন কিছু পাবে যা যোদ্ধার কাজে লাগবে, কিন্তু এই হীরা তাদের কি কাজে লাগবে? মাঝখানে আমরা টমকে দেখতে পাই। সে চলে যাওয়ার সাথে সাথে এই লোকেরা তার সামনে উপস্থিত হয়। তার এবং দলের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ে সে তাদের কাছ থেকে পাথরটি ছিনিয়ে নেয়। সে খুব খুশি হয়, কারণ সে এটি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারত। কিন্তু সম্ভবত ভাগ্যের তার জন্য অন্য পরিকল্পনা ছিল। যখন সে পাথরটি তার হাতে নেয় তখন এটি জ্বলতে শুরু করে। তারপর সমাধির রাক্ষসটি উপস্থিত হয় এবং তাদের বিশ্বাস করতে শুরু করে। এর সুযোগ নিয়ে টম পালিয়ে যায়, কিন্তু এই দুজন আটকা পড়ে। সে তাদের মারাত্মকভাবে মারধর করে, কিন্তু শেষ পর্যন্ত আলী তাকে হত্যা করে। তার মৃত্যুর সাথে সাথেই সেখানে আরেকটি দরজা খুলে গেল, যার সম্পর্কে ডায়েরিতে ইতিমধ্যেই লেখা ছিল, কিন্তু টমকে পাথরের মধ্যে হত্যা করা হয় এবং ধন বেরিয়ে এসে আলী তরবারি জিয়ানের হাতে তুলে দেয়, যিনি তাকে ধন্যবাদ জানান।